এই, সকাল হয়েছে তো, ঘুম থেকে উঠবা না? না, এখন উঠবো না। ডিস্টার্ব করিও না তো। তাড়াতাড়ি ওঠো, না হলে কিন্তু পানি ঢালি দেবো। প্লিজ আর একটু আমাকে ঘুমাতে দাও। আর একটু শান্তিতে ঘুমাইতে দাও। রাতে ঘুমাইতে পারিনি তোমার অত্যাচারের জন্য। আর একটা কথাও না, এখনই উঠতে হবে। প্লিজ জান, এরকম করে না। আমার সিনিয়র সোনা লক্ষ্মী বউ, এরকম করিও না প্লিজ। আর একটু ঘুমাইতে দাও। পানি নিয়ে আসতেছি, দাঁড়া। ঘুম থেকে না উঠলে পানি ঢেলে দিয়ে তোকে ঘুম থেকে তুলবো। কি এক মহা ঝামেলায় পড়লাম রে বাবা, সিনিয়র আপুকে বিয়ে করে। শাসনের উপর শাসন, একটু আদর চাইলে আদর করে দেয় না, শুধু শাসনে করে। কি এক আজব জ্বালায় পড়লাম। কি বিড়বিড় করতেছিস? উঠবি নাকি এখনো শুয়ে থাকবি? পানি নিয়ে আসবো নাকি? আর 5 মিনিট শুয়ে থাকতে দাও প্লিজ। তারপর আমি নিচ থেকে উঠে তোমার কাছে চলে আসতেছি। নিচে তোর জন্য সবাই ডাইনিং টেবিলে অপেক্ষা করতেছে, আর তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কি এক মহা ঝামেলা। বিয়ে করলাম নিজেকে সামলাইতে না পেরে। সিনারাপুর প্রেমে পড়ে হাবুডুবু খেলাম। কত কাহিনী করে বিয়ে করলাম। আর এখন এখন দেখতেছি আমার শান্তি উঠে গিয়েছে। এই পৃথিবী থেকে শান্তি বলতে আমার আর কোনো কিছু রইল না। আবার একা একা বিড়বিড় করতেছিস? উঠিস না কেন? লক্ষ্মী বউ আমার, আমাকে আর একটু সময় দাও। আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব এখন। অনেক কথা হইছে, আর কোনো কথা না। আমি পানি নিয়ে আসতেছি, দাঁড়াও। আমি তাড়াহুড়ো করে আমার সিনিয়র গুন্ডি বউকে ধরতে গেলাম। আর ধরতে গিয়ে আমি বিছানা থেকে পড়ে গেলাম। আর যখন বিছানা থেকে পড়ে গেলাম, তখন ঘুমটা আমার চাঁদের দেশে চলে গেল। পরে দেখতেছিলাম যে আমি স্বপ্নে আমার গুন্ডি সিনিয়র বউটাকে ভাবছি যে বিয়ে করে নিয়ে এসেছি। তাকে নিয়ে আমি স্বপ্নে বিভোর হয়ে আছি। একটা মানুষকে নিয়ে কতটা ভাবলে সে স্বপ্নে এসেও জ্বালাতন করে, ঠিকমতো ঘুমাতে দেয় না। একটা মানুষকে নিয়ে কতটা আশা বা কতটা স্বপ্ন বা কতটা লাইফ নিয়ে গঠন করার চিন্তা করলে একটা মানুষ স্বপ্নে এসেও ঘুমাতে দেয় না। যে মানুষটা পরের হয়ে গিয়েছে, যে মানুষটা এখন আর আমার নেই, যে মানুষটা অন্যের হাত ধরে চলে গিয়েছে এখান থেকে 100 মাইল দূরে, যাকে চাইলেই আর আমি দেখতে পারবো না, যে মানুষটা আমার আশেপাশে সবসময় ঘুরঘুর করতো, বা আমি যে মানুষটা সবসময় আশেপাশে ঘুরঘুর করতাম, সেই মানুষটা এখন আমার থেকে 100 কিলোমিটার দূরে। চাইলেও আমি তাকে এক নজর দেখতে পারবো না। চাইলেও এখন ব্যালকনি দিয়ে তার সাথে মুখ ভেঙচাইতে পারবো না। এখন যদি আমি চাই যে সে এসে আমাকে একটু আদর করে দেখ, সেটাও পারবো না। আর আমি যদি ইচ্ছা করি, আমি এখান থেকে তার কাছেও যেতে পারবো না। আমার যে সেই ক্ষমতা নেই, কারণ আমি তাকে ধরে রাখতে পারিনি। আর ধরে রাখবো কিভাবে? এই সমাজ, এই সমাজের লোক কেউ আমাদের এই ভালোবাসা মেনে নেবে না। হয়তো আমাকে খোঁটা দিবে, নয়তো আমার সিনিয়র গুন্ডি বউকে খোঁটা দিত। বয়স হচ্ছে ছোটো বাচ্চাকে বিয়ে করেছে, বা আমাকে বলতো বুড়ি মেয়েকে বিয়ে করেছে, যাদের বয়সের সামঞ্জস্য নেই। কিন্তু তারা তো আর জানে না ভালোবাসার টান বা মনের টানের কাছে বয়সের কোনো ভ্যালু হয় না। বয়স তো শুধু সংখ্যা একটা, কিন্তু ভালোবাসাটা হয় মন থেকে। কিন্তু আমি তার ভালোবাসায় এতটা বিভোর ছিলাম, সে আমাকে যদিও ভালোবাসতো না, কিন্তু তার আচার ব্যবহারগুলো আমাকে বারবার মনে করে দিচ্ছে সে আমাকে ভালোবাসতো। শেষবার যখন তার দিকে তাকিয়েছিলাম, তার চাহনিতেই বুঝতে পেরেছিলাম সেও মনে মনে আমাকে একটু হলেও ভালোবাসেছিল। কিন্তু তার সেই অতীতের ভালোবাসার কাছে আমার ভালোবাসা তুচ্ছ ছিল, যার জন্য আমার ভালোবাসা তার ভালোবাসার কাছে পরাশক্তি হয়ে হেরে গিয়েছে। আমি আর এটাকে সেইভাবে নিতে চাচ্ছিলাম না। আমিও নিজেকে শক্ত করার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না। আজকে 7 দিন হয়ে যাচ্ছে, তার কোনো খোঁজ পাচ্ছি না। মনমরা হয়ে আছি, ঠিকমতো খেলতেছি না, কোনো কিছুই করতেছি না। আম্মু বারবার জিজ্ঞেস করতেছিল, আম্মুকেও আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। হুট করে আমাদের কলিং বেলটা বেজে উঠলো। আম্মু কাজ করতেছিল কিচেনে, আব্বু তো অফিসে। আম্মু আমাকে ডাক দিয়ে বলল। তারপর আমি গিয়ে গেটটা খুলে দিলাম। আর গেটটা খুলে দিয়ে আমি অবাক হয়ে সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে রইলাম, যাকে নিয়ে আমি এই 7 দিন ভাবনা চিন্তায় বিভোর হয়েছিলাম। সেই মানুষটা আমার সামনে এসে উপস্থিত। কিভাবে সম্ভব? কিভাবে এলো? আমি শুধু তার দিকে তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে, কোনো কথা বলতেছি না। চুপচাপ তার দিকে তাকিয়ে আছি। আমার মনে হয় না হুঁশ ফিরবে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে এক নজরে তাকিয়েই ছিলাম। হঠাৎ করে কেউ একজন আমাকে ধাক্কা দিল। আর আমার তখন হুঁশ ফিরে আসলো। তখন দেখি আমার মিষ্টি আপু সামনে থেকে আমাকে ধাক্কা দিচ্ছে আর বলতেছে, কিরে, হা হয়ে আর কতক্ষণ থাকবি? ভিতরে ঢুকতে দিবি নাকি এখান থেকেই চলে যাব? আরে কি যে বলেন! আপনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার কি ক্ষমতা বা শক্তি আমার আছে? থাকতেও পারে। না না, সেই ক্ষমতা বা সেই শক্তি আমার নাই যে। ভিতরে আসেন। আন্টি কোথায়?
আন্টিকে যে দেখতেছি না। আপনার আন্টি কিচেনে রান্না করতেছে, গিয়ে কথা বলে নেবেন। আমার কাজ আছে, আমি উপরে গেলাম। ওই কই যাস? এখানে দাঁড়া। জি বলেন, কি বলবেন? আমার সাথে ছাদে চল। না, এই সময় ছাদে যাওয়া সম্ভব না, আমার কিছু কাজ আছে, আমি এখন সেগুলো করব, ছাদে যেতে পারবো না। বাহ, এখন দেখতেছি কথার অবাধ্য হওয়া শিখে গেছিস। হ্যাঁ, এখন একটু ম্যাচিউরড হয়ে গেছি, এখন অবাধ্য হওয়া শিখে গেছি। না হলে তো জীবন চলবে না। সব কথাতে হ্যাঁ মিলাতে নেই, সব কথাতে না বলতে পারলেই নিজেকে সার্থক মনে হয় এখন। এখন দেখি পাকনার মতো কথাও বলা শিখে গেছিস। কিছু কিছু সময় কথা, নর্মাল কথাগুলো পাকনার মতো লাগে। এই যে এখন যেমন আমি নর্মালভাবে কথা বলতেছি, আর আপনি আমাকে পাকনা বলতেছেন। বেশি বেশি কথা বলতেছিস কিন্তু এবার। ও আচ্ছা, দুলাভাই কই? দুলাভাইকে তো দেখতেছি না। একা এসেছে নাকি দুলাভাইয়ের সাথে এসেছে? কেন, তোর দুলাভাই দিয়ে তোর কি কাজ? আমি এসেছি তাতে তুই কি খুশি না? আমার এখানে খুশি হওয়া না হওয়ার কি আছে? না, দুলাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবা না? আর যে মানুষটার জন্য হচ্ছে এত দূর চলে গেলে, সেই মানুষটাকে রেখে কি একা চলে আসলে? হ্যাঁ, একাই চলে আসলাম। কেন, আমি কি একাই আসতে পারবো না আমার বাপের বাড়ি? আমি কি আর সেটা বলেছি? উল্টাভাবে নিচ্ছেন কেন? আমি বলছি, প্রথমবার আসলেন বাপের বাড়ি বিয়ের পর, তো দুলাভাই নিশ্চয়ই সাথে এসেছে, পরিচয় করিয়ে দিবেন না? তোর পরিচয় হতে হবে না, তুই আমার সাথে ছাদে চল। এখন আমি ছাদে যেতে পারবো না, আমার কাজ আছে, আমি গেলাম। তুমি মায়ের সাথে কথা বলো, না হলে ছাদে গিয়ে বসে থাকো। আমি এখন যেতে পারবো না। আমি একা একাই ছাদে গিয়ে কি তোর বউয়ের সাথে গল্প করব? হ্যাঁ, করতেও পারেন, ছাদে তো আমার বউ আছে। জানেন না আপনি বিয়ে করছি আমি? কি বলিস? সত্যিই বিয়ে করছিস তুই? আপনি বিয়ে করতে পারেন, আর অন্য কেউ বিয়ে করতে পারবে না? এটা কি কোনো নিয়মে আছে? আমি কি তোকে সেটা বলছি? এরকম ভাবে কথা বলতেছিস কেন? আরে আমি তো ঠিকভাবেই কথা বলতেছি, কিন্তু আপনার কাছে মনে হয় একটু তেড়াভাবে লাগতেছে। ব্যাপারটা একটু মানিয়ে নেন। তুই কি এখন আমার সাথে ভালোভাবে কথা বলবি নাকি থাপ্পড় খাবি? আজব তো, আমি কি খারাপ কথা বললাম যার জন্য আমাকে থাপ্পড় খেতে হবে? আর আমার বউ যদি দেখে আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, তাহলে আমার বউ আপনার অবস্থা খারাপ করে দিবে। তোর বউ কই? তোর বউকে ডাক, তোর বউকেই দেখবো আমি। এটা কিভাবে সম্ভব? আপনি যদি আপনার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় করিয়ে না দেন, তাহলে কেন আমি আমার বউয়ের সাথে আপনার পরিচয় করিয়ে দেবো? আজব তো। বাহ, আমার কথা আমাকেই ফেরত দিচ্ছিস? আপনি এই কয়েকদিনের মাঝে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছেন। আমি নর্মালভাবে কথা বলতেছি, আর আপনি সেটার হচ্ছে উল্টো একটা মিনিং বের করতেছেন, আর সেটা নিয়ে আমাকে ধমক দিচ্ছেন। আমার বউ যদি দেখে আপনি আমাকে ধমক দিচ্ছেন, তাহলে এটা কি শোভা পাবে? আমার কি মান ইজ্জত থাকবে আমার বউয়ের সামনে? বলেন দেখি। এত বউ বউ করতেছিস, তোর বউকে তো আমি দেখবই। তোর বউকে না দেখে আমি এখান থেকে যাচ্ছি না। আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম। তার কথা বা তার ভাষ্য শুনে আমার এটাই মনে হচ্ছে সে একটু জেলাস ফিল করতেছে। কিন্তু জেলাস ফিল করার কি আছে, আমি তো এটাই বুঝলাম না। আর আমার বউয়ের কথা শোনার পর থেকে ওনার মুখের হাসিটা বিলীন হয়ে গেল। নিজের ফেসের মাঝে একটা আমাবস্যার চাঁদ, আর বৈশাখ মাসের সেই কালো মেঘের ছেয়ে গেছে তার মুখ। তার দিকে তাকিয়ে কথা বলতেও পারতেছি না, কিন্তু লুকিয়ে লুকিয়ে ঠিকই আমি তার দিকে লক্ষ্য করতেছি। আমি কিছু বললাম না, চুপচাপ সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। একবার তো পা বাড়াতে চাইলাম, হুট করে উনি আমার পিছন থেকে হাতটা ধরে নিলেন। আমি তাও কোনো কথা বললাম না, হাতটা ছাড়িয়ে নিলাম। তারপর আমার রুমের দিকে পা বাড়ালাম, দেখলাম যে উনি সেখানে দাঁড়িয়ে আছে। একটু হলেই মনে হয় ওনার চোখ থেকে পানি ঝরবে, কিন্তু বুঝলাম না হঠাৎ করে ওনার এতটা পরিবর্তন হওয়ার কারণ কি। আমি কোনো কথা না বলে আর সেদিকে তোয়াক্কা না করে আমি আমার রুমে চলে গেলাম, কারণ এখানে থাকলে আমি নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবো না। হুট করে ওনাকে জড়িয়ে ধরবো, আর এটা আমি মোটেও করতে চাচ্ছি না, কারণ আমি নিজেকে একটুও কন্ট্রোল করতে পারতেছি না। বারবার আমার মন বলতেছে তাকে জড়িয়ে ধরতে, একবার একবার তাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করতেছে যে আমাকে প্লিজ আর ছেড়ে যেও না, আর ওই দিকে যাইও না, তুমি আমার সাথে থেকে যাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো না আমার কি হাল হয়েছে, আমি কঙ্কাল হয়ে গিয়েছি তোমাকে ছাড়া। আমি ঠিকমতো খাইতে পারতেছি না, আমি ঠিকমতো ঘুরতে পারতেছি না, আমি ঠিকমতো ঘুমাতে পারতেছি না, আমি পড়তে পারতেছি না, শুধু তোমার অভাব ফিল করতেছি। যেখানে যাচ্ছি সেখানেই তোমার মুখটা ভেসে উঠতেছে, আমি যেখানেই যাচ্ছি সেখানেই তোমার সেই ভালোবাসা বা স্নেহ মাখা মুখটা আমার সামনে ভেসে উঠতেছে। আমি চাচ্ছিলাম না নিজেকে বেহা বা লজ্জাহীন একটা মানুষ রূপে তার কাছে পরিচয় দিতে। আমি চুপচাপ সেখান থেকে সরে আসলাম। আমি রুমের দরজা না লাগিয়ে এমনিতে চাপিয়ে দিলাম।
আমার কেন জানি মন বলতেছে উনি আমার রুমে আসবে, আর আমি এটা ভেবে রুমের দরজাটা লাগালাম না। রুমের দরজার আমি ইচ্ছাকৃতভাবে না লাগিয়ে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমার কেন জানি মনটা প্রচুর খারাপ, আর কেন জানি আমার ইচ্ছা করতেছে তাকে একবার জড়িয়ে ধরতে, আর জড়িয়ে ধরে বলতে, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার থেকে আপনাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। আমি যতটা আপনাকে ভালোবাসি, এইরকম ভালোবাসা আপনি আর দ্বিতীয় জনের কাছ থেকে পাবেন না। যতই সে আপনার প্রথম ভালোবাসা হোক না কেন, কিন্তু আমি যেটা আপনাকে ভালোবাসবো, সে ভালোবাসার কাছে আপনার ভালোবাসা তুচ্ছ হবে। আমি এটা প্রমাণ করে দেব। আমি এই কথাগুলো তাকে জড়িয়ে ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু সেই সাহস বা লোকলজ্জা বা একটা যে লজ্জার ব্যাপার আছে, সামাজিকতা আছে, আমি সেটার জন্য তাকে জড়িয়ে ধরতে পারলাম না। নিজের মনে আছত নিজের মনের ভিতর শ্রাবণের মেঘ উকি দিচ্ছে। নিজের চোখ দুটো বেঈমান নিজের চোখ দুটো বেইমানি করতে চাচ্ছে, কিন্তু আমি তো মানুষ, চাইলেই নিজেকে কন্ট্রোল করতে পারি। তাই তার উপর একটা ছেলে মানুষ, তো আমাকে সব কিছু সহ্য করতেই হবে। চাইলেই তো আমার চোখ থেকে আমি বৃষ্টি ঝরাতে পারি না, চাইলেই আমি মন খারাপ করে থাকতে পারি না। আমাকে মানিয়ে চলতে হয়, সবার সামনে হাসি খুশি থাকতে হয়, সবার সামনে আমাকে নর্মাল রাখতে হয়। আমার মনের ভিতর কী চলতেছে এটা তো আর মানুষকে বুঝতে দিতে পারি না। হঠাৎ করে দেখলাম দরজা খোলার আওয়াজ। আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। মিষ্টি আপু রুমে আসলো, এসে আমার পাশে উনি শুয়ে পড়লো, চুপচাপ, কোনো কথা বলতেছে না। আমিও শুয়ে আছি, উনিও আমার পাশে শুয়ে আছে, কেউ কোনো কথা বলতেছি না। এক সময় আমি বলে উঠলাম, কারণ আমি আর নীরব হয়ে থাকতে পারলাম না, আপনি যে আমার পাশে এসে এভাবে শুয়ে আছেন, যদি কেউ দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে যে একটা বিবাহিত মেয়ে আমার রুমে এভাবে একটা প্রাপ্তবয়স্ক ছেলের পাশে শুয়ে আছে। এটা আপনার জন্য খারাপ ব্যাপার হয়ে দাঁড়াবে। আমার দুর্নাম হলে তো সমস্যা নেই, কিন্তু আপনার দুর্নাম হলে এটা মেনে নেওয়া যাবে না। প্লিজ আপনি এখান থেকে যেতে পারেন। তুই কি আমাকে তাড়িয়ে দিচ্ছিস সমাজের অজুহাত দেখিয়ে? আগে তো এই কথাগুলো তুই বলিস নাই আমাকে। তখন বুঝতাম না সমাজ কি, আমি তখন বুঝতাম না বড় হওয়াটা কি বুঝিস। এখন একটু ম্যাচিউরড হয়ে গেছি, তাই এখন বলতে হয়। এই 7 দিনে কি এমন তুই বড় হয়েছিস যে এরকম পাকনামগিরি করতেছিস? নিজের মাঝে একটা কনফিডেন্স বা একটু বড় হতে সময় লাগে না, যেহেতু বয়সটা আমার হয়ে গেছে, জাস্ট একটু নিজেকে ম্যাচুরেট করে নিয়েছি, এটাই। এর থেকে আমি বড় হইনি। তুই চুপচাপ শুয়ে আছিস, শুয়ে থাক, আর আমাকেও শুয়ে থাকতে দে। এটা সত্যি লজ্জাজনক ব্যাপার, আপনি এভাবে আমার সাথে এসে শুয়ে থাকতে পারেন না, আপনার তো সেই অধিকার নেই। আমি জানি আমার অধিকার নেই, কিন্তু আমি শুয়ে থাকবো। তুই আমাকে তাড়িয়ে দিতে পারবি? প্লিজ এরকম করবেন না, আর এটা মানানসই না। আম্মু এসে দেখলে ব্যাপারটা অন্যরকম দেখাবে। ইস, আন্টি মনে হয় তাতে আগে দেখেনি কখনো। দেখছিল, তখনকার ব্যাপারটা আলাদা ছিল। তখন দেখলে আমার জন্য ভালো হতো, কারণ তখন আমি আপনাকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে পারতাম। কিন্তু এখন দেখলে সেটা বেমানান, এখন দেখলে এটা কলঙ্কিত হয়ে যাবে। কিসের কলঙ্কিত হয়ে যাবে? আমি কোথাও যাইতে পারবো না, কলঙ্কিত হইলে হবে। আপনার উদ্দেশ্য কি বা আপনার মতলব কি? আপনি কি বোঝাইতে চাচ্ছেন? যদি একটু খুলে বলতেন প্লিজ। কিসের উদ্দেশ্য, কিসের মতলব আমার থাকবে? তুই কি বোঝাইতে চাচ্ছিস সেটা বল। আমি কিছু বোঝাইতে চাচ্ছিলাম না। আর আপনার কি হয়েছে বলুন তো, আমাকে প্লিজ সব কিছু খুলে বলেন। এবার চুপ করে থাকবেন না, চুপ করে থাকলে কোনো সমাধান আসে না। আসলে কি ঘটনা ঘটেছে যদি একটু খুলে বলতেন আমাকে। তোকে শোনা লাগবে না, আমার সাথে কি হয়েছে হয়েছে, তুই তো তাড়িয়ে দিচ্ছিস আমাকে। আপনি হুট করে এসে এভাবে এরকম করে কথা বললে আমি কিছু বুঝবো? আপনার কি হয়েছে? এর আগেও একদিন এসে এভাবে শুয়েছিলেন, আমি আপনাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, আপনি আমাকে কোনো কিছুই বলেননি। তারপর আপনি বিয়ে করে নিয়ে চলে গেলেন। আজকে 1 সপ্তাহ পর এসে আবার আপনি এভাবে শুয়ে আছেন, আর আমাকে কিছু বলতেছেন না। যদি এতটাই আমাকে বলার গুরুত্ব মনে না করেন, তাহলে এই মন খারাপের সময় আমার সাথে এসে কেন আপনি থাকেন? আপনার মন ভালো করার জন্য? আপনার মন ভালো করার যন্ত্রণা আপনার মন ভালো করার যন্ত্র আমি? আপনার যখন মন খারাপ থাকবে তখন এসে আমার সাথে থাকবেন, আর যখন চলে যাবেন তখন এদিকে এই মানুষটার কি হবে সেটা আপনার দেখার সময় নেই। মানুষটার ভিতরে ফিটে যাক, কলিজা ছিঁড়ে যাক, সে বেঁচে থাকতে মরে যাক, সেটা আপনার দেখার সময় নেই। কিন্তু আপনার যখন মন ভালো হয়ে যাবে তখন আপনি ঠিকই আবার চলে যাবেন, কিন্তু এই মানুষটার দিকে একবারও তাকাবেন না। এটাই তো, তাই না? আর এখন যখন আমি জিজ্ঞেস করব তখন আপনি আমার সিনিয়র মানুষ, আপনি সবসময় আমাকে ঝাড়ি মারবেন, ইচ্ছা মতো বকা দিবেন, ইচ্ছা মতো চুপ করিয়ে দিবেন। আমি কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করতে পারবো না, কারণ আমি আমি আপনার জুনিয়র। আমার ভুল হয়েছে, আমি জুনিয়ররা একজন সিনিয়র আপুকে প্রেমে পড়েছি। আমার ভুল হয়েছে এটা আপনাকে ভালোবাসা, কারণ আপনি আমার বয়সে বড়।
আমার এটা কি ভুল হয়েছে যে আপনাকে ভালোবেসে সুখে রাখতে চাওয়া? আমার কি এটা ভুল হয়েছে আপনাকে সব সময় ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে চাওয়া? আমার কি এইটা ভুল হয়েছে যে আপনাকে চাওয়া? আমার ভুলটা কি? আমি যদি আপনার কাছ থেকে কোনো কিছু জানতে চাই, আপনি আমাকে ধমক দিয়ে দমিয়ে রাখেন কিসের জন্য? আপনার মন খারাপ, আপনি আমার সাথে শেয়ার করলেও পারেন। যদি আমি আপনার সেই মন খারাপটা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারি বা আপনাকে ভালো একটা মুহূর্ত উপহার দিতে পারি, তাহলে তো আমারও ভালো লাগবে। যাই হোক, আমার ভালোবাসার মানুষটাকে আমি একটু মন ভালো করার সুযোগ পেয়েছি, এটা ভেবে অন্তত আমাকে ভালো থাকা লাগবে, তাই না? আপনি যদি কোনো কিছু শেয়ার না করেন আমার সাথে, তাহলে আমি কি বুঝবো? আমি কি বলবো? আমি আপনাকে কি বলবো? কি বললে আপনি হচ্ছে যে আমাকে বলবেন? আমি বুঝতেছি না। আমি মরে গেলে হচ্ছে তারপর হচ্ছে যে আপনি আমার কবরের পাশে গিয়ে বলবেন যে আপনার কি হয়েছিল? তখন কি আমি শুনতে পাবো? শুনতে পাবো না। তো এখন বেঁচে আছি। এখন আপনি আমার সাথে শেয়ার কেন করতেছেন না? আমি বুঝতেছি না। তুই বেশি কথা বলিস। এত কথা তোকে কে বলতে বলছে? আমি তোর বড়, আমার আত্মসম্মান বোধ আছে। আমি চাইলেও তোর কাছে সব কিছু বলতে পারি না। আমার লজ্জাবোধ কাজ করে, আমি চাইলেও তোকে সব কিছু বলতে পারি না। কেন? কি সমস্যা? আমার প্রতি কি আপনার কোনো অনুভূতি নেই? কোনো ভালোবাসা নেই? কোনো কিছু নেই? কোনো মায়া নেই? তাহলে আপনি কেন আমাকে দূরে ঠেলে রাখেন সবসময়? প্লিজ বলেন না আপনার কি হয়েছে? তাহলে শোন আমার সাথে কি হয়েছে। আমি যাকে ভালোবাসি সে তার বাসায় না বলে তার বন্ধু বান্ধবদের নিয়ে এসে আমাকে এখান থেকে বিয়ে করে নিয়ে যায়। যখন তার বাসায় যায় তখন তার বাবা মা আমাকে মেনে নেয় না, আমাদেরকে বাসায় ঢুকতে দেয় না। তার ব্যাংক কার্ড থেকে শুরু করে সব কিছুই ব্লক করে রাখছে, যেন সে টাকা উঠাইতে না পারে। তারপর আমি তার এক বান্ধবীর বাসায় থাকি আর নিজে তার এক বন্ধুর বাসায় থাকা শুরু করলো। 2 দিন পর ফোন করলো দেখা করার জন্যে। আমি গিয়ে একটা পার্কে বসলাম, অপরিচিত একটা পার্ক, চারিদিকে কাউকেই চিনি না। সে ফোন করে জানালো তার আসতে 10 মিনিট সময় লাগবে, কিন্তু আমি 1 ঘন্টা যাবৎ বসেছিলাম, তারপরও তার আসার কোনো নামগন্ধ ছিল না। সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি তাকে কয়েকবার ফোন দিলাম, কিন্তু তাকে ফোনে পেলাম না, তার ফোন অফ। তারপর আননোন নাম্বার থেকে আমার কাছে একটা কল আসলো। তার বন্ধু ছিয়াম আমাকে ফোন করে জানালো সে আজকে বিকেলের ফ্লাইটে মালয়েশিয়া চলে গেছে। আমি যখন জিজ্ঞেস করলাম আমাকে কিছু না বলে চলে গেল কেন, তখন ছিয়াম জানালো তার মা বিষ পান করেছিল। সে তার মাকে কথা দিয়েছিল যে আজকের ফ্লাইটে সে মালয়েশিয়ায় চলে যাবে। তারপর সে চলে যায়, না গেলে তার মা আত্মহত্যা করত। আর আমাকে তার পরিবার থেকে কখনোই বউ হিসাবে মানবে না। এগুলো শোনার পর আমি আর কোনো কথা বলার ভাষা খুঁজে পেলাম না। বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলবো এখানে? কি বলে সান্ত্বনা দেব? একটা মানুষ কীভাবে এভাবে ঠকিয়ে চলে যেতে পারে? তাও আবার এতদিনের ভালোবাসার মানুষকে। মা বিষ পান করেছে, ঠিক আছে, তাকে তো ফোন করে জানাতে পারতো, তাকে তো বলে দিতে পারতো যে তার সাথে আর কখনো দেখা হবে না। কিন্তু মেয়েটার এখন কি হবে? মেয়েটাকে দেখে মনে হচ্ছে না এখনও সে তার বাবা মার সাথে দেখা করছে। কোন মুখ নিয়ে সে দেখা করবে? কারণ বাবা মা তো রাজি ছিল না তাকে ওই জায়গায় বিয়ে দিতে। তারপর সে জোর করে তার ভালোবাসার টানে সে সেখানে চলে গিয়েছিল। তার ভালোবাসাকে পেতে সে মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু ছেলেটা তার ভালোবাসার কি প্রতিদান দিল? কোনো প্রতিদানই দিল না। যদি সত্যিকারের ভালোবাসতো তাহলে অবশ্যই তাকে বলে যেত যে আমি চলে যাচ্ছি, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, বা তাকে সঠিক স্থান বা গন্তব্যে পৌঁছে দিত, তারপর তো চলে যাওয়া উচিত ছিল। কিন্তু কিছু না বলে সে তার মায়ের জীবন বাঁচাতে চলে গেল। আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। হুট করে লক্ষ্য করে দেখলাম যে তার 2 চোখ দিয়ে পানির বন্যা বয়ে গিয়েছে, বালিশ ভিজে গিয়েছে, সাদা বালিশের কভার স্পষ্ট দাগ বোঝা যাচ্ছে। আমি এতক্ষণ তার দিকে তাকাইনি, উল্টো দিকে হয়ে শুয়েছিলাম, কারণ আমি তার দিকে তাকালে হয়তো সে লজ্জাবোধ করতো, হয়তো সব কিছু শেয়ার করতে পারতো না। তার জন্য আমি তার দিকে না তাকিয়ে উল্টো হয়ে শুয়েছিলাম। এতক্ষণ যে সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল কথা বলার মাঝে মাঝে, সেটা একবারের জন্য বুঝতে দেয়নি মেয়েটা। তার মানে বোঝা যাচ্ছে কষ্ট যে আমি একা পেয়েছি তা না, মেয়েটাও কষ্ট পেয়েছে। হয়তো তার মনে একবারের জন্য এসেছিল যে আমার সাথে থেকে গেলেই হয়তো তার জীবনটা সার্থক হতো, তাহলে বাসার এত কথা শোনা লাগতো না, আর
খুব তাড়াতাড়ি মিউচুয়াল হয়ে যেত। আশেপাশে থাকলে বাবা মা কতক্ষণ আর নিজেদের রাগ ধরে রাখতো। কিন্তু এখন মেয়েটা তার বাবা মার সামনে যাইতে পারতেছে না, কারণ তার জেদের কারণে তার বাবা মা তাকে সেখানে বিয়ে দিয়েছে। আর এখানে আমার বাবা মা রিস্ক নিয়েছে যে তার কোনো ক্ষয়ক্ষতি হলে তারা দায়বদ্ধ থাকবে। কিন্তু এখন 7 দিনের মাথায় যে এরকম একটা অঘটন ঘটবে সেটা কে জানতো, কে কল্পনা করতো? এখনও তো আব্বু আম্মু এসব শোনেনি। শুনলে যে কি বলবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারতেছি না। আর এখন আমার কি বলা উচিত, কি করা উচিত, এটাও বলে বুঝে উঠতে পারতেছি না। আমি কি বলবো না বলবো এটা ভেবে হয়রান হচ্ছি। এখন কি বলে তাকে সান্ত্বনা দেব? সান্ত্বনা দেওয়ার তো কোনো ভাষা আমার কাছে নেই। আমি কোনো কথা না বলে চুপচাপ উঠে দাঁড়িয়ে পড়লাম। তারপর মেয়েটা যে মুখে শুয়েছিল সেই দিকে চলে আসলাম। এসে কোনো কথা না বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দেখলাম মেয়েটা এবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আমাকে যে তাড়িয়ে দিবে, তাড়িয়ে দিল না, আরও উল্টো আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। হয়তো এই জমা ব্যথা কারোর সাথে শেয়ার করতে পারতেছিল না, যার জন্য সেটা জমাট বেঁধে বিশাল আকার ধারণ করেছে। আমি যখনই তাকে জড়িয়ে ধরলাম, সে উল্টো আমাকে তাড়িয়ে না দিয়ে আমাকে উল্টো জড়িয়ে ধরলো। আমিও অবাক হলাম। আমি বিশ্বাস করতে পারতেছি না নিজেকে যে উনি আমাকে জড়িয়ে ধরেছে। এক মুহূর্তের জন্য আমি সব কিছু ভুলে গেলাম। তার ঠোঁটে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিলাম। সে এক মুহূর্তের জন্য আমাকে সরিয়ে দিল না, আর এক মুহূর্তের জন্য বুঝতে দিল না যে আমি তার ছোট বা সে আমার বড়। সে আমাকে কাছে টেনে নিল, আপন করে নিল। হয়তো তার বুকের ভিতরের জমা কষ্টগুলো একটু কমলো। হয়তো একজন সঙ্গী পেল উনি। হয়তো এই 7 দিন একাকিত্ব ভোগ করছিল। তার শোনার মতো কেউ ছিল না। এখন তো বাবা মা তার কথা শুনবেই না। তাই তিনি কোনো কথা না বলে চুপচাপ আমাকে জড়িয়ে ধরে আছে। আমি উঠতে ধরলেই উনি আমাকে ছাড়লো না, আরও শক্ত করে জড়িয়ে ধরে রাখলেন। আমিও চুপচাপ আর কোনো কথা না বলে ওনার সাথেই শুয়ে রইলাম। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর মনে হলো না, আব্বু আসার সময় হয়েছে, আর আম্মু যে কোনো মুহূর্তে আমার রুমে চলে আসতে পারে। আর এসে এরকম অন্তরঙ্গ অবস্থায় দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, আর ব্যাপারটা তখন স্বাভাবিকভাবে থাকবে না, অ্যাবনর্মাল হয়ে যাবে। তার জন্য আমি তাকে বুঝিয়ে দাঁড় করালাম। তারপর তাকে ওয়াশরুম দেখিয়ে দিলাম, ফ্রেশ হয়ে আসতে বললাম। উনি ফ্রেশ হয়ে এসে আমার একটা টি শার্ট আর আমার একটা জিন্স প্যান্ট পরে নিল, আর ওনার সাথে থাকা হিজাবের ওড়না করে উনি সেটা বুকে জড়িয়ে নিলেন। নিয়ে আমার পড়ার টেবিলে বসলেন। আমি 1 কাপ কফি বানিয়ে এনে ওনার হাতে ধরিয়ে দিলাম। উনি কফি খেয়ে চুপচাপ সেখানেই আমার একটা গল্পের বই নিয়ে পড়তে লাগলো। মনে হচ্ছে উনি আমার বিয়ে করা বউ। আর উনি যেভাবে এই রুমে দখলদারিত্ব নিচ্ছে, আমার মনে হচ্ছে না এটা রুম আমার। আমার মনে হচ্ছে রুমটা ওনার। অনেক হয়েছে, অনেকক্ষণ হয়েছেন। এবার অনেক হয়েছে, অনেকক্ষণ হয়েছে আপনি এসেছেন, আর আম্মু এটা জানে না। এবার চলেন, ডিনার করতে হবে। আব্বু এসেছে অনেকক্ষণ হলো। না, আমি কিছু খাবো না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। সেটা বললে তো হবে না, তাই না? এভাবে লুকিয়ে কয়দিন থাকবেন? খাইতে তো হবে, না খেলে তো মরে যাবেন। মরে গেলে তো অনেক ভালোই হইতো, বেঁচে যেতাম। আজব কথা বলেন তো। মানুষ মরে গেলে আবার বেঁচে যায় কীভাবে? সে তো মরেই গেল, তাই না? এই কথার মানে তুই এখন বুঝবি না পিচ্চি। আমি এত কথা মানারও বুঝতে চাই না। এখন চুপচাপ আমার সাথে খেতে চলেন, বাকি কথা ডাইনিং টেবিলে হবে। বেশি কথা বলিস না, তুই যা, আমি খাবো না। আপনার কি মনে হয় আপনি না খেলে আমি আপনাকে এখানে রেখে খাইতে যাব? এটা কি আপনার মনে হচ্ছে? বেশি বেশি বলতেছিস এবার, তুই যা, না হলে কিন্তু মায়ের খাবি। ওরে বাবা, এতক্ষণ এই রাগ কই ছিল শুনি? এখন আবার মারতে চাচ্ছেন আমাকে? যাবি নাকি মায়ের খাবি? আমি কোথাও যাচ্ছিও না, মাইরও খাচ্ছি না। এখন চলেন ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলে গিয়ে বাকি কথা হবে। আমি এই মুখ নিয়ে কারোর সামনে যেতে পারবো না, তুই যা। কে বলেছে কারোর সামনে যেতে পারবেন না? কতদিন এভাবে লুকিয়ে থাকবেন রুমের মাঝে? কতদিন? আমি 2-1 দিনের মধ্যে এখান থেকে চলে যাব, একটা জবের ব্যবস্থা হলেই। কি বলেন এসব? আর আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে এখান থেকে যেতে দেব? কিছু কিছু জিনিস ধরে রাখা যায় না, যেতে দিতে হয়। আর কিছু কিছু জিনিস যেতে চাইলে যে তাকে যেতে দিতে হবে এরকমটা না, জোর করে কিছু জিনিস ধরে রাখতে হয়। জোর করার ক্ষমতা তো নাই যে পিচ্চি। সব ক্ষমতা কি আর মুখে দিতে হয়? কিছু ক্ষমতা নিজে থেকে নিয়ে নিতে হয়। চাইলেও তা সম্ভব না। আমার জীবনটা এখন অন্যদিকে চলে গেছে।
কোন দিকে চলে গেছে শুনি? আমি এখন একজন বিবাহিত মেয়ে, চাইলেই কি সব সম্ভব হবে? হ্যাঁ, চাইলেই সব সম্ভব হবে। আপনি কোথাও যেতে পারবেন না। আমি আঙ্কেল আন্টিকে কালকে ডাকবো। তারপর আমি আব্বু আম্মুকে বোঝাবো। তারপর সব কিছু মিউচুয়াল করে নিয়ে আপনাকে পার্মানেন্টলি আমার রুমের রানী বানিয়ে রাখবো। বোকা ছেলে, বললেই কি হলো? আর আমিও থাকতে চাই না। আপনি থাকতে চাবেন কি চাবেন না সেটা আর দেখার সময় নেই। এবার যে যেতে দেবো এটা আমি পারবো না, তাহলে আমি মরে যাব। তুই মরে যাবি কিসের জন্যে? তোর বউ আছে না? আরে সেটা তো আমি আপনাকে মজা করে বলেছিলাম রাগের মাথায়। আমার কি এই এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে, এটা কি করে আপনি বিশ্বাস করলেন? আপনি তো বড্ড বোকা। মাঝে মাঝে কিছু কথা বিশ্বাস করে নিতেও হয়। আমার উপর রাগ করে সত্যি সত্যি বিয়ে করে নিতে পারিস? আপনার উপর রাগ করে আমি বিয়ে করবো? পাগল হয়েছেন? আমি তো আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতাম। আমি জানতাম আপনি একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবেন। হ্যাঁ, এখন জ্যোতিষী করা বাদ দিয়ে যা খেয়ে আয়, ঘুমাবো। কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলেন? আপনি আমার সাথে ঘুমাবেন? তো কি হয়েছে, ঘুমাইলে কি সমস্যা? তাহলে আমি কি আম্মুকে বলবো কাজে ডেকে আনতে, রাত্রে বিয়েটা পড়িয়ে দিক? কি আজব কথা বলতেছিস? উল্টাপাল্টা কথা বলিস না তো। আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। আমি ঠিক কথাই বলতেছি। আমি আবার কোথায় আজব কথা বললাম শুনি? তো কি, বিয়ে পড়াই দিবি বলতে? আমি কি তো বিয়ে করব নাকি? আপনাকে তো বিয়ে করতে হবে না, আমি জোর করে বিয়ে করে নেব। ওই যে মুভিতে দেখেন না বা নাটকে দেখেন না, ভিলেন জোর করে নায়িকাকে বিয়ে করে নেয়। আমি এই গল্পের ভিলেন। আমি আপনাকে জোর করে বিয়ে করব। নায়ক তো হতে পারেনি, শেষ পর্যন্ত ভিলেন হয়ে না হয় নায়িকাকে জোর করে বিয়ে করে নিলাম। আমি কোনো ভিলেনকে ভালোবাসি না। আমি তাহলে আজকে রাতেই এখান থেকে চলে যাব। সাহস থাকলে রুম থেকে বের হয়ে দেখান না, যদি এত সাহস থাকে। আর সামনে কিন্তু আব্বু আম্মু বসে আছে। আমি এখনই গিয়ে আমাদের বিয়ের কথাটা ফাইনাল করে আসতেছি। আপনি একটু বসে থাকেন, আমি যাব আর আসবো। এই, কই যাচ্ছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? দেবো একটা লাথি কিন্তু। আপনার কথা আর কে শুনবে ভাই? আমি যাচ্ছি আমাদের বিয়ের ব্যবস্থা পাকাপোক্ত করে আসতে। আমি সব কিছু তাদেরকে বলতেছি খুলে। আর আমার আব্বু আম্মু আমাকে অনেক বোঝে। আর আপনাকে তো আমি বলছি তাদের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। সো আমি যদি বুঝিয়ে বলি আমি যদি আপনার সাথে সুখে থাকি, তাহলে অবশ্যই তারা আমার সুখটা একটু বিবেচনা করবে। কারণ আমি তাদের কাছে কোনো কিছু চাই নাই আমার সারা জীবনে। তারপর মিষ্টি আপুকে আর কোনো কথা বলার সুযোগ দিলাম না। আমি তাদের রুম থেকে বের হয়ে আসলাম আর বাহির থেকে দরজাটা আটকিয়ে দিলাম। বাইরে এসে দেখি ডাইনিং টেবিলে আব্বু এসে মাত্র বসলো আর আম্মু খাবার রেডি করছে। হয়তো একটু পরে আমাকে ডাকতে যেত, আর ডাকতে গেলেই তো সর্বনাশ হয়ে গেল। ভাগ্যিস সময় মতো চলে এসেছি। আমি নিজে থেকে বললে ব্যাপারটা গুছিয়ে বলতে পারবো। আর যখন দেখবে তখন ব্যাপারটা কেলেঙ্কারি হয়ে যাবে, তখন ব্যাপারটা কেউ মানতে নারাজ হয়ে যাবে। তারপর খাওয়ার মাঝে আমি হুট করে আব্বুর পায়ে ধরে বসে পড়লাম। আব্বু তো হতভম্ব হয়ে গেল, কারণ হুট করে তার ছেলে আজকে কেন পায়ে ধরে বসে পড়লো। তারপর আব্বুর পায়ে ধরে, আর আম্মু যখন আমার পাশে আসলো আর এক হাত দিয়ে আম্মুর পায়ে ধরলাম। তারপর তাদের দুজনকে আমি সব কিছু খুলে বললাম। আর তাদেরকে বললাম, প্লিজ, আমি আপনাদের একমাত্র সন্তান। আমার এই চাওয়াটা যেন তারা পূরণ করে দেয়। আমি সারা জীবন তাদের কাছে আর কোনো কিছুই যাব না। আব্বু একটু গম্ভীর হয়ে বসলেন। আব্বু মানতে নারাজ, কিন্তু আম্মু দেখলাম একটু হালকা হেলে গেছে আমার দিকে। তাই আম্মুকে আর একটু শক্ত করে ইমোশনাল করে দিলাম। তারপর আম্মু রাজি হলো। আব্বু বললো যে এটা কোনোভাবেই সম্ভব না, মেয়ের বয়স 5 বছর বেশি। আর এমনিতেই যেটা হয়েছে ওটা নিয়ে সমস্যা না আমার, বিয়ে হয়েছে ওটা নিয়ে কোনো সমস্যা না, কিন্তু মেয়ে বয়সে বড়, এটাই আমার সমস্যা। পরে আম্মু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলে আব্বু আর পরে কোনো কথা বলো না, চুপচাপ কালকে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য রেডি হলো। কিন্তু একটা সমস্যা, কারণ এর আগে একটা জিম্মেদারি তারা নিয়ে নিয়েছে। তখন আম্মু আব্বুকে বললো, আমরা যেহেতু জিম্মেদারি নিয়েছি মেয়েটার, তাহলে আমাদের যেখানে খুশি আমরা মেয়েটাকে সেখানে রাখবো। মেয়ে খুশি থাকলেই হলো। আমরা আমাদের মেয়ে বানিয়ে নিলাম। আমাদের এখন একটা ছেলে একটা মেয়ে হয়ে থাকবে। আমরা খুশি থাকলাম। আমি একটা গল্প করার মানুষ পেলাম, আমার একটু কাজে সাহায্য করার মানুষ পেলাম। আর যখন তুমি অফিস থেকে আসবা তখন তোমাকে 1 কাপ কফি বা 1 কাপ চা এগিয়ে দিবে। যখন যাবা তখন তোমাকে একজন নতুন মেয়ে মানুষ এসে আব্বু বলে ডাকবে, তোমারও ভালো লাগবে। একজন বাসায় মেহমান বাড়বে, তখন দেখবা বাসায় সবসময় গল্প করার জন্য মানুষ থাকবে। একা একা সারাদিন আমি বোরিং হই। আমার তো দিকটা একটু দেখো।
পরে আব্বু আর কোনো কিছু বললো না, চুপচাপ সব কিছু মেনে নিল। কালকে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য রাজি হলো। আর আমি খাওয়া দাওয়া না করে ভোদর দিলাম রুমের মাঝে। আব্বু আম্মু বুঝতে পারছে, তাই লজ্জায় সেখানে আর থাকতে পারলাম না। রুমে এসে দরজা খুলে দরজা লাগিয়ে দিলাম। আর আমার এরকম হাঁপানি দেখে মিষ্টি বাবু তরপর করে উঠিয়ে পড়লো। মনে করলো কি জানি হয়েছে। উনি যখনই উঠে আমার পাশে আসলো, আমি কোনো কথা না বলে ঘাপটি মেরে জড়িয়ে ধরলাম। উনি হতভম্ব, আমি কি করতেছি না করতেছি উনি কোনো কিছুই বুঝে উঠতে পারতেছে না। কোনো কিছু বুঝে ওঠার আগে আমি তার ঠোঁটে ঠোঁট দুটো বসিয়ে দিলাম।